ওয়েলকাম টু দ্য চ্যাপ্টার বিহেভিয়ার অফ গ্যাসেস। এখানে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো বয়েলস ল অর্থাৎ বয়েলের সূত্র, চার্লস ল অর্থাৎ চার্লসের সূত্র, আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ, অ্যাভোগাড্রোস ল অ্যাভোগাড্রো সূত্র, অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এবং গ্যাসের গতীয় তত্ত্ব। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্যাসের চাপ, প্রেশার অফ এ গ্যাস। গ্যাসের অণুগুলির গতি বিশৃঙ্খল ও এলোমেলো। গ্যাসের অণুগুলি অনবরত পাত্রের দেওয়ালে ধাক্কা খায়। কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। আমরা জানি যে গ্যাসের অণুগুলোর গতি কিন্তু বিশৃঙ্খল এবং এলোমেলো, র্যান্ডম এবং ক্যাওটিক। তাই এই গ্যাসের অণুগুলি অনবরত পাত্রের দেওয়ালে আঘাত করতে থাকে। এর জন্য পাত্রের দেওয়ালে যে বল প্রযুক্ত হয় সেই ফোর্সকে যদি তুমি দেওয়ালের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করো, যেটা তুমি পাবে, তাকে বলা হয় গ্যাসের চাপ। সুতরাং গ্যাসের চাপ ইজ ইকাল টু এফ বাই এ, যেখানে এফ হল ফোর্স এবং এ হল এরিয়া। চাপের একক সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কালও বলা হয়। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ বা গ্যাসের চাপ নির্ণয় করা যায়। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বয়েলের সূত্র, বয়েলস ল। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। গাণিতিক রূপ: ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস 1/p, অর্থাৎ টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে আমরা যদি কোনো গ্যাসের প্রেশারকে বাড়িয়ে দিই তবে তার ভলিউম কমে যাবে, এবং ভলিউমকে যদি বাড়িয়ে তবে প্রেশার কমে যাবে। তাই ভি ভ্যারিজেস 1/p, অর্থাৎ ভি এবং পি হল ব্যস্তানুপাতিক, যখন ক্যাপিটাল টি অর্থাৎ টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট। এবার এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে একটা ধ্রুবক চলে আসবে রাইট হ্যান্ড সাইডে। তো সেখান থেকে লেখে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ কোনো গ্যাসের প্রেশার এবং ভলিউম এই দুটো জিনিসের গুণফল কিন্তু সবসময় ধ্রুবক থাকছে, যদি কিনা তুমি উষ্ণতাকে অর্থাৎ টেম্পারেচারকে তুমি যদি কনস্ট্যান্ট রাখতে পারো। তো সেখান থেকে লেখা যায় P1 সমান সমান P2 V2। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অব বয়েলস ল। প্রথম গ্রাফটি নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কোনো গ্যাসের প্রেশার এবং ভলিউম এই দুটো জিনিসের গুণফল কিন্তু কনস্ট্যান্ট। সো পিভি সমান সমান কনস্ট্যান্ট, এটা কিন্তু একটা সমপরাবৃত্তের সমীকরণ। তাই প্রথম লেখচিত্রটি কিন্তু একটা সমপরাবৃত্ত। একই রকমভাবে দ্বিতীয় যে লেখচিত্রটি রয়েছে সেখানেও কিন্তু শুধু অ্যাক্সিসগুলোকে পাল্টে দেওয়া হয়েছে। ভলিউমের অ্যাক্সিসের দিকে পি লেখা হয়েছে প্রেশার, এবং প্রেশারের অ্যাক্সিসের দিকে ভলিউম অর্থাৎ ভি লেখা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু লেখচিত্রটির কোনো রকম পরিবর্তন হবে না, এবং সেক্ষেত্রেও কিন্তু সেটা সমপরাবৃত্তই থাকবে। এবার থার্ড যে লেখচিত্রটি রয়েছে, গ্রাফটি রয়েছে, সেটা নিয়ে আলোচনা করা যাক। এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে প্রেশার এবং এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে 1/v। প্রেশার ভার্সেস 1/v এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ, তাই এটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে যদি আমরা এই ধরনের একটা লেখচিত্রকে ড্র করি। একইভাবে চতুর্থ
যে গ্রাফটি রয়েছে সেটি তৃতীয় গ্রাফটির মতোই, শুধু অ্যাক্সিসগুলোকে পাল্টে দেওয়া হয়েছে। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে 1/v এবং এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে p। এক্ষেত্রেও কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। এবার পঞ্চম যে লেখচিত্রটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। এক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে pv এবং এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে p। আমরা জানি যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে pv কিন্তু কনস্ট্যান্ট, তাই pv যেহেতু কনস্ট্যান্ট সেক্ষেত্রে pv কিন্তু p এর মানের ওপর নির্ভর করবে না। তাই p এর মানের ওপর যেহেতু pvর মান নির্ভর করবে না, তাই এটা কিন্তু একটা এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল একটি সরলরেখা পাওয়া যাবে। একই রকমভাবে সিক্সথ লেখচিত্রটির দিকে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রেও কিন্তু pv এর সাথে v এর ভ্যারিয়েশন আমরা ফাইন্ড আউট করছি, কিন্তু pv কনস্ট্যান্ট, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে pv হচ্ছে কনস্ট্যান্ট থাকবে সবসময়, তাই এক্ষেত্রেও pv যেহেতু কনস্ট্যান্ট থাকবে তাই pv কিন্তু কোনোভাবেই v এর ওপর নির্ভর করবে না। আর যেহেতু v এর ওপর নির্ভর করবে না তাই সেটা v অ্যাক্সিসের সাথে সমান্তরালভাবে প্যারালালভাবে চলতে থাকবে। নোট: বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি, 1 গ্যাসের উষ্ণতা, 2 গ্যাসের ভর। অর্থাৎ বয়েলের সূত্রে দুটো জিনিস কনস্ট্যান্ট থাকে, একটা হলো গ্যাসের টেম্পারেচার আর একটা হলো গ্যাসের ভর অর্থাৎ মাস অফ দ্য গ্যাস। এই দুটো জিনিস যদি কনস্ট্যান্ট না থাকে তবে কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। পয়েন্ট নাম্বার 2, একটি বেলুনকে ফোলানো হলে তার আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে তুমি ভাবতে পারো যে তোমার মনে হতেই পারে যে একটা বেলুনকে ফোলানো হলে তার আয়তন এবং চাপ যেহেতু উভয়ই বৃদ্ধি পাচ্ছে তাই এক্ষেত্রে হয়তো বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে। কিন্তু এই ঘটনা বয়েলের সূত্রকে লঙ্ঘন করে না, কারণ বেলুন ফোলাবার সময় গ্যাসের ভর স্থির থাকে না, গ্যাসের ভর কিন্তু বৃদ্ধি পায়, ফলে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। পয়েন্ট নাম্বার 3, গভীর জলের তলদেশে চাপ বেশি। আমরা জানি যে একটা জলের গভীরতা যত বাড়ে তার চাপ কিন্তু তত বাড়ে। তাই বায়ুর বুদবুদ, বায়ুর বাবল, এয়ার বাবল জলের তলদেশ থেকে যত ওপরে উঠে আসে বাবলের ওপরে চাপ কিন্তু কমে যায়। যদি ধরে নেওয়া যায় যে জলের উষ্ণতা সর্বত্র সমান, তবে বয়েলের সূত্র অনুযায়ী বলা যায় এয়ার বাবল গভীর জলের তলদেশ থেকে ওপরের দিকে উঠে আসলে তার আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা জানি যে একটা তরলের যত গভীরে যাওয়া যাবে তার চাপ কিন্তু বেশি থাকবে, তাই একটা এয়ার বাবল যখন এক জলের অনেক গভীরে তৈরি হচ্ছে তার উপর চাপ কিন্তু বেশি। এবার এয়ার বাবলটি যত ওপরের দিকে উঠে আসবে তার চাপ কিন্তু কমে যাবে, আর তার চাপ কমে গেলে কিন্তু বয়েলের সূত্র অনুযায়ী তার আয়তন বৃদ্ধি পাবে। অর্থাৎ এয়ার বাবলটির যে সাইজ, আকার তা কিন্তু বড় হবে। তবে মনে রাখবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জলের উষ্ণতাটা, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকা চাই। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চার্লসের সূত্র, চার্লস ল। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাস পেলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ চাপকে ধ্রুবক রেখে তুমি যদি কোনো গ্যাসের উষ্ণতা বাড়াও, সেক্ষেত্রে 1 ডিগ্রি উষ্ণতা যদি বাড়াও তবে ওই গ্যাসের আয়তন কিন্তু 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে। আবার ঠিক একই রকমভাবে তুমি যদি 1 ডিগ্রি উষ্ণতাটা কমাও তবে কিন্তু 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 অংশ হারে কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। লেট V0 be the volume of the gas at temperature 0 degree centigrade and VT be the volume of a gas at temperature T degree C. অর্থাৎ
ধরি 0 ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি সি তাপমাত্রায় গ্যাসের আয়তন VT। According to Charles' law, VT is equal to V0 plus V0 into T by 273, কারণ চার্লসের সূত্রে বলা রয়েছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির যে আয়তন তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। সেই জন্য কিন্তু এখানে VT is equal to V0 plus V0 into T by 273 এইরকম একটা ফরম্যাটে লেখা হলো। এর পরের লাইনে এখান থেকে V0 কমন নেওয়া হলো, সো V0 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস T বাই 273। তারপরের লাইনে এটাকে এলসিএম করা হলো, লসগু করা হলো। লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই থাকছে VT, রাইট হ্যান্ড সাইডে এলসিএম অর্থাৎ লসগু করলে পাওয়া যায় V0, ওপরে থাকছে 273 প্লাস T, নিচে থাকছে 273 সমান সমান 0 V0 এর মধ্যেই থাকছে 273 প্লাস T, এটাকে লেখা যায় ক্যাপিটাল T, আর নিচে 273 যেমন ছিল সেই রকমই থাকছে। হোয়াট ইজ ক্যাপিটাল T? ক্যাপিটাল T হলো টেম্পারেচার ইন কেলভিন স্কেল। আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার সাথে যদি আমি 273 যোগ করি তবে কিন্তু কেলভিন স্কেলে সেই উষ্ণতাটির মান পাওয়া যায়। তাই 273 প্লাস স্মল t এটাকে কিন্তু ক্যাপিটাল T লেখা হলো, where capital T is the temperature in Kelvin scale. So এই সমীকরণ থেকে বলা যায় যে VT is equal to V0 into T by 273। এই সমীকরণে কিন্তু V0 কনস্ট্যান্ট এবং 273 এটাও কিন্তু কনস্ট্যান্ট। তাই এখানে ভ্যারিয়েবল রাশি রয়েছে দুটো, একটা VT যেটা গ্যাসের ভলিউম অ্যাট টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হলো ক্যাপিটাল T যেটা কিন্তু পরম স্কেলে বা কেলভিন স্কেলে গ্যাসের টেম্পারেচার। তো এই সমীকরণ থেকে লেখা যায় V1 বাই T1 সমান সমান V2 বাই T2। ইহা কিন্তু চার্লসের সূত্রের গাণিতিক রূপ। নোট নাম্বার 1, এই 1/273 ভগ্নাংশকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বা ভলিউম কোএফিসিয়েন্ট বলা হয়। নাম্বার 2, সকল গ্যাসের ক্ষেত্রেই এর মান সমান, অর্থাৎ সব ধরনের গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এই গ্যাসের যে আয়তন গুণাঙ্ক রয়েছে তার মান কিন্তু সমান এবং এর মান কিন্তু 1/273। নাম্বার 3, গ্যাসের আরেকটি গুণাঙ্ক রয়েছে যাকে বলা হয় চাপ গুণাঙ্ক বা প্রেসার কোএফিসিয়েন্ট। নাম্বার 4, এই প্রেসার কোএফিসিয়েন্টের মানও কিন্তু 1/273। নাম্বার 5, অর্থাৎ গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান এবং এদের মান কিন্তু 1/273। পয়েন্ট নাম্বার 6, উষ্ণতা পরম স্কেলে পরিমাপ করলে চার্লসের সূত্রকে নিম্নলিখিতভাবে বিবৃত করা যেতে পারে। চার্লসের সূত্রের যে বিবৃতিটি আমরা জেনেছি সেখানে কিন্তু টেম্পারেচারকে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ করা হয়েছে, কিন্তু টেম্পারেচারকে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে প্রকাশ না করে যদি কেলভিন স্কেলে আমরা প্রকাশ করতে পারি তবে চার্লসের সূত্রকে নিম্নলিখিতভাবে কিন্তু বিবৃত করা যেতে পারে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ চাপ স্থির রেখে কোনো গ্যাসের পরম উষ্ণতা যত বৃদ্ধি করবে গ্যাসটির আয়তনও কিন্তু তত বৃদ্ধি পাবে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, কনসেপ্ট অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ফ্রম চার্লস ল। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর এবং ওই উষ্ণতায় গ্যাসের আয়তনকে ওয়াই অক্ষ বরাবর ধরে লেখচিত্র অঙ্কন করলে একটি সরল রেখা পাওয়া যায়। এখানে ছবিতে এই সরল রেখাটি দেখানো রয়েছে।
এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে ভলিউম অর্থাৎ আয়তন, এবং এক্স অক্ষ বরাবর নেওয়া রয়েছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। চাপকে স্থির রেখে যদি আমরা টেম্পারেচার এবং ভলিউমের লেখচিত্র অঙ্কন করি তবে কিন্তু এটা ছবিতে যেমনটা দেখানো রয়েছে ঠিক এইরকম একটা সরলরেখা পাওয়া যাবে, যা কিন্তু ওয়াই অ্যাক্সিসকে একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ছেদ করছে। একে পেছনের দিকে বর্ধিত করলে এক্স অক্ষকে -273 সি উষ্ণতায় ছেদ করে, অর্থাৎ -273 সি উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। অর্থাৎ এই যে সরলরেখাটা দেখা যাচ্ছে, এই সরলরেখাটিকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি তবে তা কিন্তু এক্স অ্যাক্সিসকে -273 সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু কাট করছে, অর্থাৎ এই বিন্দুতে কিন্তু গ্যাসের আয়তন কিন্তু 0 হয়ে যায়। একে পরম শূন্য উষ্ণতা বলে, একে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলা হয়। সূক্ষ্মভাবে পরিমাপ করলে পরম শূন্য উষ্ণতার মান হয় -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু বাস্তবে এমনটা ঘটে না, কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছাবার অনেক আগেই গ্যাস তরলে পরিণত হয়ে যায়, এবং তরলের ক্ষেত্রে তো চার্লসের সূত্রটি প্রযোজ্য হয় না, তাই গ্যাস কিন্তু -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা পরম শূন্য উষ্ণতায় কিন্তু কখনোই পৌঁছাতে পারে না। নোট: ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.67 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ পরম শূন্য যে উষ্ণতা তার মান -273.5 ডিগ্রি সেন্টিগ্রেড, বা সেটাকে আনুমানিক -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলা যেতে পারে, অথবা ফারেনহাইটে বললে -459.67 ডিগ্রি ফারেনহাইট বলা যেতে পারে, অথবা কেলভিন স্কেলে বললে 0 কেলভিন বলা হবে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উষ্ণতার পরম স্কেল, অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার। চার্লসের সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানী কেলভিন তাপমাত্রার একটি নতুন স্কেল প্রবর্তন করেন। এই স্কেলে পরম শূন্য উষ্ণতাকে 0 ধরা হয় এবং এই স্কেলের প্রতি ডিগ্রির উষ্ণতার মান 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান। এই স্কেলকে বলা হয় পরম স্কেল। এখানে উষ্ণতার পাঠকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং উষ্ণতাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রোস ল। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে ব্র্যাকেটে মৌলিক যৌগিক সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ধরি একই চাপ ও উষ্ণতায় এ গ্যাসে N1 সংখ্যক অণু বর্তমান ও বি গ্যাসে N2 সংখ্যক অণু বর্তমান। সুতরাং অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী N1 = N2। নোট: নাম্বার 1, কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে। নাম্বার 2, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। নাম্বার 3, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা 6.023 × 1023। একে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। সমচাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তবে বিক্রিয়াজাত পদার্থগুলির সাথে একই চাপ ও উষ্ণতায় আয়তনের সরল অনুপাতে থাকবে।
অর্থাৎ সমচাপ ও উষ্ণতায় দুটি গ্যাস যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে তবে তারা কিন্তু আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে এবং তাদের বিক্রিয়ার ফলে যদি তৃতীয় কোনো গ্যাস উৎপন্ন হয় তবে সেই তৃতীয় গ্যাসটি কিন্তু একই চাপ ও উষ্ণতায় আগের দুটি গ্যাসের সাথে কিন্তু আয়তনের সরল অনুপাতে থাকবে। ধরি এ গ্যাসের এম সংখ্যক অণু বি গ্যাসের এন সংখ্যক অণুর সাথে বিক্রিয়া করে সি গ্যাসের পি সংখ্যক অণু তৈরি করে, যেখানে এম, এন এবং পি হল পূর্ণ সংখ্যা। সুতরাং ভি আয়তনে প্রতিটি গ্যাসের অণুর সংখ্যা এন হলে আমরা জানি যে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী একই চাপ ও তাপমাত্রায় সমান আয়তনের সব গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে, তাই ভি আয়তনে কিন্তু প্রতিটি গ্যাসের অণু সংখ্যা এনই হবে। তবে গ্যাসগুলির আয়তনের অনুপাত হবে ভি বাই এন। এটি হলো ভি বাই এন হলো একটি অণুর আয়তন, তাকে এম দিয়ে গুণ করা হচ্ছে কারণ এ গ্যাসের এম সংখ্যক অণুর কথা বলা হয়েছে। একই রকমভাবে ভি স্মল এন বাই ক্যাপিটাল এন দ্বিতীয় গ্যাসের জন্য, একইভাবে ভি ইন্টু পি ডিভাইডেড বাই ক্যাপিটাল এন এটা তৃতীয় গ্যাসের জন্য। সিম্পলিফাই করলে পাওয়া যায় এম ইস টু এন ইস টু পি, অর্থাৎ এরা কিন্তু আয়তনের সরল অনুপাতে রয়েছে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যাপন অর্থাৎ ডিফিউশন। যে ধর্মের জন্য দুই বা ততোধিক হালকা বা ভারী গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পরস্পর মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে ব্যাপন বলা হয়। অভিকর্ষের বিপরীত দিকেও ব্যাপন সংঘটিত হতে পারে। ব্যাপনের জন্য মূলত দায়ী গ্যাসের অণুগুলির বিশৃঙ্খল গতি। এবারে আমরা আলোচনা করব ডেরিভেশন অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ। অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ভ্যারিজেস 1/p, যেখানে ভি হল আয়তন, গ্যাসের আয়তন, এবং পি হল গ্যাসের চাপ। হোয়েন যখন এন অ্যান্ড টি আর কনস্ট্যান্ট, যখন মোল সংখ্যা এবং তাপমাত্রা ধ্রুবক। অ্যাকর্ডিং টু চার্লস ল, চার্লসের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস টি যখন এন অ্যান্ড পি আর কনস্ট্যান্ট, যখন মোল সংখ্যা এবং চাপ কিন্তু কনস্ট্যান্ট। অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস এন, যেখানে ভি হল গ্যাসের আয়তন এবং এন হল মোল সংখ্যা। হোয়েন পি অ্যান্ড টি আর কনস্ট্যান্ট, যখন প্রেশার এবং টেম্পারেচার ধ্রুবক। কম্বাইনিং ইকুয়েশনস 1, 2 and 3, ওপরের তিনটে সমীকরণকে যদি আমরা একত্রিত করি তবে পাওয়া যায় ভি ভ্যারিজেস এন টি বাই পি অর ভি ইকুয়াল টু এনআরটি বাই পি, যেখানে কিন্তু সমানুপাতিক চিহ্নটিকে তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হয়েছে ক্যাপিটাল আর। এটাকে সিম্পলিফাই করলে, বজ্রগুণ করলে পাওয়া যায়, ওপরের ইকুয়েশনটিকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাওয়া যায় পিভি ইজ ইকাল টু এনআরটি। এই সমীকরণটিকে কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। হোয়ার আর ইজ কল্ড জেনারেল গ্যাস কনস্ট্যান্ট, যেখানে কিন্তু আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। ইফ এন ইজ ইকাল টু 1, যদি মোল সংখ্যা 1 হয়, দেন পিভি ইজ ইকাল টু আর টি, তখন পাওয়া যায় পিভি ইজ ইকাল টু আর টি অর পিভি বাই টি ইজ ইকাল টু আর। লেখা যায় P1 V1 বাই T1 সমান সমান আর। একই রকমভাবে P2 V2 বাই T2 সমান সমান আর। এই দুটোকে কম্পেয়ার করে লেখা যায় P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। নোট নাম্বার 1, PV ইজ ইকাল টু RT সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই PV ইজ ইকাল টু RT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়।
পয়েন্ট নাম্বার 2, চাপ স্থির থাকলে ভি ও টি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ ভলিউম এবং টেম্পারেচার পরস্পর সমানুপাতিক। কিন্তু বাস্তবে উষ্ণতা কমতে থাকলে পরম শূন্য উষ্ণতার অনেক আগেই গ্যাস তরলে রূপান্তরিত হয়। তাই খুব নিম্ন উষ্ণতায় কিন্তু পিভি ইজিক্যাল টু আরটি এই সমীকরণটি প্রযোজ্য হবে না। নাম্বার 3, আবার উষ্ণতা স্থির রেখে পিকে যদি অসীম পর্যন্ত বাড়ানো যায় তবে গ্যাসের আয়তন ভি ইজিক্যাল টু হয়। কিন্তু বাস্তবে উষ্ণতা স্থির রেখে চাপ বাড়াতে থাকলে গ্যাসের আয়তন কমতে থাকে এবং একটা নির্দিষ্ট চাপে কিন্তু গ্যাস তরলে পরিণত হয়। তাই বলা যায় উচ্চ চাপেও পিভি ইজিক্যাল টু আরটি এই সমীকরণটি প্রযোজ্য হবে না। নাম্বার 4, আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রে সমান এবং এই মান গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। তাই আর ধ্রুবককে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। পিভি ইজিক্যাল টু আরটি সমীকরণে এমন কোনো রাশি নেই যা গ্যাসের প্রকৃতির ওপরশীল। তাই উক্ত সমীকরণ সকল গ্যাসের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। একে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। আর এর একক ও মাত্রা নির্ণয়, ডাইমেনশন অ্যান্ড ইউনিট অফ আর। আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা কিন্তু এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। সেখান থেকে আর এর মান ফাইন্ড আউট করলে পাওয়া যায় আর ইজিক্যাল টু পিভি বাই এনটি। ডাইমেনশন নির্ণয় করার জন্য আমি এই সবগুলোকে কিন্তু থার্ড ব্র্যাকেটে রেখেছি। পি এর ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, ভি এর ডাইমেনশন এল কিউব, এন এর ডাইমেনশন মোল এবং টেম্পারেচারের ডাইমেনশন থিটা। সিম্পলিফাই করলে পাওয়া যায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স থিটা ইনভার্স। এবারে আর এর একক নির্ণয়। প্রথমে সিজিএস পদ্ধতি। আর ইজিক্যাল টু পিভি বাই এনটি। পি এর একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ভি এর একক সেন্টিমিটার কিউব, এন এর জন্য মোল, টেম্পারেচারের জন্য কেলভিন। সেটাকে সিম্পলিফাই করলে পাওয়া যায় ডাইন ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। ডাইন ইন্টু সেন্টিমিটারকে লেখা হয় আর্গ, আর বাকি সব নো চেঞ্জ, অর্থাৎ আর্গ পার মোল পার কেলভিন। এসআই পদ্ধতিতে আর এর একক আর ইজিক্যাল টু পিভি বাই এনটি, পি এর একক নিউটন পার মিটার স্কোয়ার, ভি এর একক মিটার কিউব, এন এর জন্য মোল এবং টেম্পারেচারের জন্য কেলভিন। সিম্পলিফাই করলে নিউটন ইন্টু মিটার ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। নিউটন ইন্টু মিটারকে লেখা হয় জুল। সুতরাং আর এর এসআই ইউনিটে যে এককটি পাওয়া যায় সেটি হলো, এসআই পদ্ধতিতে যে এককটি পাওয়া যায় সেটি হলো জুল পার মোল পার কেলভিন। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, postulates of kinetic theory of gases. নাম্বার 1, সকল গ্যাস অসংখ্য অণু নিয়ে তৈরি এবং একই গ্যাসের অণুগুলি একই রকম। নাম্বার 2, গ্যাসের অণুগুলি বিন্দু ভর পয়েন্ট মাস এবং পাত্রের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য, অর্থাৎ গ্যাসের অণুগুলি অত্যন্ত ছোট, তাদের ভর প্রায় নগণ্য এবং পাত্রের আকারের তুলনায় এই প্রত্যেকটি অণুর আয়তনও কিন্তু নগণ্য। নাম্বার 3, অণুগুলির গতি এলোমেলো ও বিশৃঙ্খল, র্যান্ডম এবং ক্যাওটিক। তাই কোনো এক মুহূর্তে একটি অণুর বেগ বা গতিশক্তি নির্ণয় করা কিন্তু সম্ভব নয়। নাম্বার 4, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে যে সংঘর্ষ ঘটায় তা স্থিতিস্থাপক, তা ইলাস্টিক কলিশন। গ্যাসের অণুগুলি, আমরা জানি যে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে অনবরত সংঘর্ষ ঘটাতে থাকে। এই সংঘর্ষগুলি কিন্তু স্থিতিস্থাপক, ইলাস্টিক বলে ধরে নেওয়া হয়। নাম্বার 5, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। তাই গ্যাসের অণুগুলির
কোনো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি নেই, সবটাই গতিশক্তি, কাইনেটিক এনার্জি। গ্যাসের গতীয় তত্ত্বে আরও ধরে নেওয়া হয় যে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। আর যেহেতু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, তাই গ্যাসের অণুগুলির কোনো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকা সম্ভব নয়। সুতরাং গ্যাসের অণুর যা শক্তি রয়েছে তা পুরোটাই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। নাম্বার 6, গ্যাসের অণুগুলি পরপর দুটি সংঘর্ষের মাঝে যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বা ফ্রি পাথ বলা হয়। গ্যাসের গতীয় তত্ত্বে যে স্বীকার্যগুলিকে ধরে নেওয়া হয়েছে তা বাস্তব ক্ষেত্রে কিভাবে বিহেভ করে আমরা সেটা নিয়ে এবার একটু আলোচনা করব। নাম্বার 1, গ্যাসের অণুগুলি বিন্দুভর বা পয়েন্ট মাস নয়, খুব কম হলেও এর কিছুটা আয়তন রয়েছে। গ্যাসের গতীয় তত্ত্বে আমরা ধরে নিয়েছি যে গ্যাসের অণুগুলি বিন্দুভর, কিন্তু বাস্তব ক্ষেত্রে এমনটা হয় না। খুব কম হলেও গ্যাসের অণুগুলির কিন্তু একটা আয়তন রয়েছে। নাম্বার 2, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে যে সংঘর্ষ ঘটায় তা পুরোপুরি স্থিতিস্থাপক বা ইলাস্টিক কলিশন নয়। আমরা ধরে নিয়েছি গ্যাসের গতীয় তত্ত্বে যে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে যে সংঘর্ষ ঘটাবে তা পুরোপুরি স্থিতিস্থাপক, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। যে সংঘর্ষগুলি তারা ঘটায় তারা কিন্তু পুরোপুরি স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। নাম্বার 3, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বল শূন্য হয় না, খুব কম হলেও আকর্ষণ বা বিকর্ষণ বল বর্তমান থাকে। গ্যাসের গতীয় তত্ত্বে আমরা ধরে নিয়েছি যে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু এমনটা সম্ভব নয়। খুব কম হলেও তাদের গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সাথে তাদের কিন্তু একটা আকর্ষণ বা বিকর্ষণ বল বর্তমান থাকে। নাম্বার 4, এই কারণে নিম্ন ব্র্যাকেটে নিম্ন ঘনত্ব ও উচ্চ উষ্ণতায় অর্থাৎ লো প্রেশার ব্র্যাকেটে লো ডেন্সিটি এবং হাই টেম্পারেচারে বাস্তব গ্যাসগুলি কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অর্থাৎ নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ। এই বক্তব্যটিকে একটু অন্যভাবেও বলা যেতে পারে। নিম্ন চাপ যদি হয় তবে ঘনত্ব নিম্ন হয়, সেই জন্য নিম্ন চাপ উচ্চ উষ্ণতা, অথবা নিম্ন ঘনত্ব উচ্চ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে।